জয়েন হতে বলো। আর 2 মিনিট দেখবো, বলো একটু গ্রুপগুলোই। ওকে।
যারা জয়েন হবে না পরে দেখে নেবে, ঠিক আছে, অসুবিধা নেই। আচ্ছা, কালকে যেগুলো পড়িয়েছিলাম বুঝতে পেরেছিলে তো? কোনো অসুবিধা হয়নি তো? কালকে যতটুকু পড়িয়েছিলাম বুঝতে পেরেছিলে? কোনো অসুবিধা হয়নি তো? টাইপ গুলো বলবো ইয়ের, ইসোফেজিয়াল অ্যাট্রেসিয়ার। শর্টে বলে দিচ্ছি, কেমন? আচ্ছা, টাইপ 5টা টাইপ টোটাল। ইসোফেজিয়াল অ্যাট্রেসিয়া জিনিসটা কি বুঝেছো তো? আমার প্রাইমারি স্টেনোসিস। আচ্ছা, ইসোফেজিয়াল অ্যাট্রেসিয়াটা আমার হলো যে তোমার failure of esophagus to form a continuous passage from pharynx to stomach. pharynx থেকে স্টমাকের যে লাইন, ফুড পাইপ যেটাকে অ্যাকচুয়ালি বলি, সেই জিনিসটা যদি খাবার পাস করার জন্য ব্লকেড থাকে, ফেলিওর হয়, সেটাকে বলা হয় ইসোফেজিয়াল অ্যাট্রেসিয়া। ইসোফেগাসটা ব্লকেড রয়েছে। আর ট্রাকিও ইসোফেজিয়াল ফিস্চুলা হচ্ছে ট্রাকিয়া এবং ইসোফেগাসের মধ্যে একটা অ্যাবনর্মাল পাথওয়ে, দ্যাট ইজ কল্ড ট্রাকিও ইসোফেজিয়াল ফিস্চুলা। এটা তোমার মেনলি 5টা টাইপ ছিল আমার। আচ্ছা, যখনই তোমার এই ট্রাকিয়া এবং ইসোফেগাসের মধ্যে অ্যাবনর্মাল টাইপটা তোমার কোন পাথওয়ে থাকবে, তখনই কি হবে, আমার খাবারটা কখন ঢুকে যাবে? খাবারটা আমার ট্রাকিয়ার মধ্যে ঢুকে যাচ্ছে। ট্রাকিয়ার মধ্যে ঢুকে গেলে কি হবে? অ্যাসপিরেট করবে পেশেন্ট। তো 5টা আমার টাইপ রয়েছে। টাইপ 1 হচ্ছে ইসোফেজিয়াল অ্যাট্রেসিয়া উইদাউট ফিস্চুলা। হ্যাঁ, তো তোমার ইসোফেজিয়াল অ্যাট্রেসিয়া উইদাউট ফিস্চুলা, যেখানে কোনো ফিস্চুলা নেই, এটা হচ্ছে সেকেন্ড মোস্ট টাইপ, কমন টাইপ। 8% বাচ্চাদের ক্ষেত্রে দেখা যায় এইটা। এটা তোমার কি হয়? ডিসকন্টিনিউটি ইন ইসোফেগাস বা কোনো ফিস্চুলা প্রেজেন্ট নেই ইসোফেগাস এবং ট্রাকিয়ার মধ্যে। টাইপ 2 কি? টাইপ 2 হলো ইসোফেজিয়াল অ্যাট্রেসিয়া উইথ ট্রাকিও ইসোফেজিয়াল ফিস্চুলা আপার। আপার পোর্শনে, শুধুমাত্র আপার মানে কি, প্রক্সিমাল সেগমেন্টে শুধুমাত্র একটা। দেখো ছবিটার দিকে তাকাও, কালকে ছবি দেখিয়ে বলেছিলাম যে এই যে দেখো, শুধু আপার সেগমেন্টটাই। লোয়ার, এই যে এই ফার্স্ট এরটাই কি হবে, আপার সেগমেন্ট লোয়ার সেগমেন্ট দুটোই দেখো ব্লান্ট রয়েছে। সেকেন্ড এরটাই কি হচ্ছে, শুধু আপার সেগমেন্টটা জয়েন্ট হচ্ছে, ইসোফেগাসের সঙ্গে ট্রাকিয়ার এই আপার সেগমেন্টটা জয়েন হচ্ছে, কিন্তু নিচের সেগমেন্টটা কিন্তু ব্লাইন্ডই থাকছে, যে নিচের সেগমেন্টটা আমার ব্লাইন্ড রয়েছে। থার্ড কি? থার্ড হচ্ছে ইসোফেজিয়াল অ্যাট্রেসিয়া উইথ ট্রাকিও ইসোফেজিয়াল ফিস্চুলা লোয়ার, মানে কি ডিস্টাল পার্টটা, এই যে ডিস্টাল পার্টটা দেখো কানেক্ট হয়েছে, কিন্তু আপার পার্টটা ব্লান্টই রয়েছে। দেখতে পাচ্ছ? এই গেল আমার টাইপ 3। টাইপ 4-এ আমার কি হচ্ছে, ট্রাকিও ইসোফেজিয়াল ফিস্চুলা বোথ আপার এবং লোয়ার সেগমেন্ট দুদিকেই, এবং তার সঙ্গে ইসোফেজিয়াল অ্যাট্রেসিয়াও প্রেজেন্ট রয়েছে। কিভাবে? ইসোফেজিয়াল অ্যাট্রেসিয়া হচ্ছে এই যে ফেলিওর, সোজা নেই জিনিসটা, দেখো এখানে একটা ব্লক পাচ্ছে, এই যে এইখানে একটা দেখো ব্লক পাচ্ছে, তবেই এই জিনিসটা হচ্ছে। কিন্তু দেখো আপার পার্টের সঙ্গেও কানেক্ট রয়েছে, আলাদা কালার দিলে বুঝতে পারবে। হুম। ওপর পার্টের সঙ্গেও কানেক্ট রয়েছে, লোয়ার পার্টের সঙ্গেও কানেক্ট রয়েছে ট্রাকিয়ার সঙ্গে। এটা হচ্ছে আমাদের টাইপ 4। আর টাইপ 5 হচ্ছে তোমার এইচ টাইপ। এখানে কোনো ইসোফেজিয়াল অ্যাট্রেসিয়া নেই, দেখো কোনো ব্লকেড নেই এই এরিয়ায়। আপার সেগমেন্টও কানেক্ট হচ্ছে, লোয়ার সেগমেন্টও কানেক্ট হচ্ছে ট্রাকিয়ার সঙ্গে, একটা দিয়ে এইচ শেপ ফর্ম করছে। দিস ইজ কল্ড এইচ টাইপ ট্রাকিও ইসোফেজিয়াল ফিস্চুলা। বোঝা গেল? এখানে আমি কি মনে রাখতে বলেছিলাম? 3টে সি, কাফিং, চোকিং, সায়ানোসিস, 3টে সি মনে রাখতে বলেছিলাম। সুপাইন আপরাইট পজিশন দিতে হবে বাচ্চাকে। আর দুটো অপারেশনের নাম বলেছিলাম, প্রথমত গ্যাস্ট্রোস্টমি করা যেতে পারে, আর সেকেন্ড হচ্ছে তোমার ইসোফেজিয়াল এন্ড টু এন্ড অ্যানাস্টোমোসিস।
যদি ট্রাকিয়া এবং ইসোফেগাসের মধ্যে 2.5 সেমির ফাঁক থাকে তাহলে ফিস্চুলাটা লাইগেট করে অ্যানাস্টোমোসিস করে দিলেই হবে। যদি 2.5 সেমির বেশি ফাঁক থাকে সেক্ষেত্রে তোমাকে এই সার্জারি দুটো করতে হবে। বোঝা গেল? আর এদিকে আমি বলেছিলাম পাইলোরিক স্টেনোসিস। পাইলোরিক স্টেনোসিস কি? পাইলোরাসটা, স্টমাকের যে পাইলোরাস পার্টটা হেভি বা অবস্ট্রাক্টেড হয়ে যাচ্ছে, ন্যারোইং হয়ে যাচ্ছে। কেন হচ্ছে? সার্কুলার বা পাইলোরিকের যে সার্কুলার মাসল সেগুলো হাইপারট্রফি হওয়ার জন্য মাসলটা অলিভ শেপ হয়ে যাচ্ছে। সাধারণত 3 উইক অফ বার্থ থেকে এগুলো বোঝা যায়। বাচ্চার কি হবে? ফোর্সফুল প্রজেক্টাইল ভমিটিং দেখা যাবে, পেরিস্টালটিক মুভমেন্ট লক্ষ্য করা যাবে, আর যেটা বলেছিলাম স্ট্রিং সাইন থাকবে। আর এটাতে মেন তোমার ডায়াগনোসিস কি করে করতে পারবে? বেরিয়াম মিল এক্সরে দিয়ে। আর তোমার সার্জিক্যালের মধ্যে কি? সার্জিক্যালের মধ্যে মেন যেটা বলেছিলাম যে পাইলোরোমায়োটমি, নাম মনে রাখতে হবে, ফেডেট র্যামস্টেড প্রসিডিওর। খুব পরীক্ষায় আসে এই যে সার্জারির নামগুলো গ্যাস্ট্রোর। র্যামস্টেড প্রসিডিওর কোথায় ইউজ করা হয়? পাইলোরিক স্টেনোসিসে। বোঝা গেল? বুঝতে পারলে? আচ্ছা, পিয়ার যাদব খুলবে, যার কাছে বই আছে বই খুলবে। আমি দুটো থেকেই বলবো, দুটো স্কিম তো একসঙ্গে দেখানো সম্ভব না। যাদের কাছে পিয়ার যাদব নেই তারা একটু পিয়ার যাদবটা আমি লাস্টে অ্যাটাচ করে দিয়েছি, দেখে নেবে। ঠিক আছে? না বুঝতে পারলে আমাকে নেক্সট দিন বলবে। আচ্ছা, এরপরে যেটা আমি বলবো সেটা হলো বুকে পেজ নাম্বার হচ্ছে 282, পারুল দত্ত, পিয়ার যাদব 280। যেটা বলবো সেটা হচ্ছে গ্যাস্ট্রো ইসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ। গ্যাস্ট্রোএসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ মানে কি? রিফ্লাক্স কথাতেই কি আছে? ব্যাকফ্লো হওয়া। গ্যাস্ট্রিক কন্টেন্টটা ব্যাকফ্লো হয়ে ইসোফেগাসের মধ্যে আবার চলে আসবে। ঠিক আছে? ওটা স্টম্যাকে না গিয়ে, লোয়ার পার্টে না গিয়ে তোমার ইসোফেগাসের মধ্যে আবার চলে আসছে, ডিউ টু রিল্যাক্সেশন অফ দি মাসল অফ দি লোয়ার ইসোফেজিয়াল অর কার্ডিয়াক স্ফিংচার অফ দি স্টমাক। কেন এটা হচ্ছে? কারণ লোয়ার ইসোফেজিয়াল পার্টের মাসেলের রিল্যাক্সেশন রিল্যাক্সেশন হওয়ার জন্য, এবং স্টম্যাকের যে কার্ডিয়াক স্ফিংচার আছে সেটা ইনকম্পিটেন্স থাকার জন্য এই ব্যাকফ্লোটা আমার মেনলি হচ্ছে। মেনলি এটা কিসের ম্যালফাংশনের জন্য হচ্ছে? ইসোফেগাসের তোমার লোয়ার পার্টের জন্য, আর স্টমাকের তোমার কার্ডিয়াক স্ফিংচারের জন্য। স্টমাক থেকে ইসোফেগাসে গ্যাস্ট্রিক কন্টেন্টটা ব্যাকফ্লো হয়ে চলে আসছে। কেন হচ্ছে? কারণ কি? ট্রানজিয়েন্ট রিল্যাক্সেশন অফ লোয়ার ইসোফেজিয়াল স্ফিংচার, ডিলেড ম্যাচুরেশন অফ নিউরোমাস্কিউলার কন্ট্রোল অফ ইসোফেগাস। বাচ্চার প্রিম্যাচিওর বেবির ক্ষেত্রে ওর এখনো নিউরোমাস্কিউলার কন্ট্রোলটা তৈরিই হয়নি। রেইজ ইন্ট্রা অ্যাবডোমিনাল প্রেশার। আর কি? হায়াটাল যদি হার্নিয়া থাকে সেই ক্ষেত্রে এই জিইআরডি বা গ্যাস্ট্রোইসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ হয়, যেটাকে কার্ডিও চ্যালেজিয়াও বলা হয়। কার্ডিও চ্যালেজিয়া, বুঝতেই পারবো না নাম এই নামটা দিলে, অতএব এই নামটা মনে রাখতে হবে, কার্ডিও চ্যালেজিয়াও এটাকে বলা হয়। ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশন কি? ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশন হচ্ছে আফটার ফিডিং এ আনএক্সপ্লেন ভমিটিং হবে, ইমিডিয়েট রিগার্গিটেশন হবে, রুমিনেশন হবে, খেতে চাইবে না বাচ্চা, ডিহাইড্রেশন দেখা যাবে। এর ফলে যেগুলো হয় তোমার এক্সেসিভ ক্রাইং, ইরিটেবিলিটি, কাফ, উইচ, স্টাইডার, এমনকি নিউমোনিয়া, অ্যাসপিরেট নিউমোনিয়াও হতে পারে। ওয়েট লস হবে। বড় বাচ্চাদের ক্ষেত্রে তোমার নন কার্ডিয়াক চেস্ট ডিসকমফোর্ট, ক্রনিক কাফ, স্টাইডার, অ্যানিমিয়া, লোয়ার রেসপিরেটরি ইনফেকশন, এগুলো তারপরে হেমাটেমেসিস, এগুলো সবকিছুই দেখা যাবে। ঠিক আছে? ডায়াগনোসিস কি করে করব? সেম বেরিয়াম সোয়ালো। বেরিয়াম সোয়ালো এক্স-রে কাকে বলে জানো? বেরিয়াম সোয়ালো মিল বা বেরিয়াম সোয়ালো এক্স-রে কাকে বলে জানো?
আচ্ছা আচ্ছা, বেরিয়াম সোয়ালো হচ্ছে, এটা এক ধরনের টেস্ট যেখানে কিছু চকে লিকুইড যেটার মধ্যে বেরিয়াম থাকে, এই বেরিয়ামটা তোমার ইউজ করা হয় একটা এক্সরে করার জন্য। মেনলি ফ্লুরোস্কোপিকে ব্যবহার করা হয়, ঠিক আছে? ফ্লুরোস্কোপিকে ব্যবহার করে থ্রোট এবং ইসোফেগাসের মধ্যে কোনো প্রবলেম হলে সেগুলোকে দেখানো হয়। কি করা হয় এটায়? মেনলি তোমার মিডনাইট থেকে কোনো রকম কোনো খাবার দেওয়া হবে না, স্মোকিং চুইং গাম জাতীয় খাবার টাবার কিচ্ছু দেয়া হবে না। যেরকম মাইনরিটি হয় সেরকম তোমার মাইনরিটিতে নিয়ে গিয়ে করানো হয়। মাইনরিটি টাইপের মানে প্রিপেয়ার থাকে, এবং একটা হোয়াইট টাইপের একটা লিকুইড চকি টাইপের টেস্ট হয়, যেটা বেরিয়াম থাকে যার মধ্যে, সেটা তোমাকে ড্রিঙ্ক করতে দেওয়া হয়, খেতে বলা হয়। এবং এই যে খাবে না, যখন ওটা ওর আস্তে আস্তে স্টমাকের মধ্যে দিয়ে যাবে, থ্রু ইসোফেগাস একদম যাবে, ব্যাপারটা পুরোটা রেকর্ড হবে। পুরোটা পুরোটা রেকর্ড হতে হতে যায়, ঠিক আছে? 10 to 20 মিনিট সময় লাগে। এইভাবে তোমার কোন রকম সিমটম, জিআরডি সবগুলো, তারপরে তোমার পাইলোরিক স্টেনোসিস টেনোসিস থাকলে এগুলো ধরা পড়ে। কোন জায়গাটায় লিখতে পারোনি বলো? কজের জায়গাটা লিখতে পারোনি? হ্যাঁ, খাদ্যনালীতে। কজ হচ্ছে তোমার, মেইনলি লিখে রাখো, আফটার ফিডিং ইমিডিয়েট ভমিটিং, হার্টবার্ন, রিগার্গিটেশন, ইনডাইজেশন, তারপরে তোমার রুমিনেশন, রিফিউজাল টু ইট, ডিহাইড্রেশন দেখা যাবে, ঠিক আছে? হেমেটেনেসিস দেখা যাবে। এগুলো যখন হবে তখনই তোমার বাচ্চা এক্সেসিভ ক্রাই করবে, ঘুমাবে না, স্লিপিং ডিস্টারবেন্স দেখা যাবে, স্টিফেনিং দেখা যাবে। রেসপিরেটরি সিমটমের মধ্যে তোমার কাফ, হুইজ, স্ট্রাইডার, নিউমোনিয়া এগুলো দেখা যাবে। ওয়েট লস হবে। একটু বড় বাচ্চার ক্ষেত্রে নন কার্ডিয়াক চেস্ট পেন, মানে কার্ডিয়াকের সঙ্গে কোনো সম্পর্ক নেই কিন্তু বুকে ব্যথা হবে। ক্রনিক কাফ, স্ট্রাইডার, অ্যাজমা, মেলেনা, অ্যানিমিয়া, এগুলো সব দেখা যাবে। বোঝা গেল? লিখতে পেরেছো? আর ডায়াগনোসিস হচ্ছে সেম, বেরিয়াম সোয়ালো, ইসোফেজিয়াল পিএইচ মনিটরিং, তারপরে তোমার ম্যানোমেট্রি, এন্ডোস্কোপি, এগুলো করতে হয়। লিখতে পেরেছো সবাই? কজটাই তো বললাম। ও সরি, ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশন বললাম, সরি 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 সরি, আমি ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশন বললাম, আমার মাথা খারাপ হয়েছে। সরি সরি। হ্যাঁ, আমি কজের জায়গায় ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশন বলেছি, সরি। কজ হচ্ছে তোমার ট্রানজিয়েন্ট রিল্যাক্সেশন অফ লোয়ার ইসোফেজিয়াল স্ফিংচার, ঠিক আছে? ডিলেড নিউরোমাস্কিউলার ডেভেলপমেন্ট, ট্রানজিয়েন্ট রিল্যাক্সেশন অফ লোয়ার ইসোফেজিয়াল স্ফিংচার, ডিলেড নিউরোমাস্কিউলার ডেভেলপমেন্ট, ইনক্রিজ অ্যাবডোমিনাল প্রেশার, হায়াটাল হার্নিয়া, ইম্যাচুরিটি, সেরিব্রাল ডিফেক্টস, এগুলো হচ্ছে কজ। হায়াটাল হার্নিয়ার টার্ম বলেছিলাম কোনখানে, কি বলতে চাইছো এবার বলো? হায়াটাল হার্নিয়া
with incompetent sphincter. এই তো লিখে দিয়েছে ঠিকই, একদম ক্লিয়ার ডায়লগ থেকে। হ্যাঁ, হায়াটাল হার্নিয়াটা কি? হায়াটাল হার্নিয়াটা তোমার হচ্ছে আপার পার্ট অফ দি স্টমাকের যে হার্নিয়ারই একটা টাইপস অফ হার্নিয়া আর কি। এটা হচ্ছে এই ক্ষেত্রে তোমার কোথায় দেখা যায়, এটা আপার পার্ট অফ দি স্টমাকে এটা বালজিং তৈরি হয়, ঠিক আছে, যেটা তোমার ডায়াফ্রাম দিয়ে দেখা যায় আর কি, যেটাকে ইসোফেজিয়াল হায়াটাস বা হায়াটাল হার্নিয়া বলা হয়ে থাকে। তোমার সেম এইগুলোই থাকে, চেস্ট পেন, নন কার্ডিয়াক চেস্ট পেন হয়, তারপরে তোমার শর্টনেস অফ ব্রিথ, হার্ট বার্ন, অ্যাসিড রিফ্লাক্স, এই সমস্ত জিনিসগুলো দেখা যায় এটার ক্ষেত্রে। স্টমাকের আপার পার্টে বালজিং হয়, যেটা তোমার থ্রু ডায়াফ্রাম ওপেনিং হয় আর কি, ডায়াফ্রাম দিয়ে ওপেন হয়, সেটাকে তোমার হায়াটাল হার্নিয়া বলা হয় বা ইসোফেজিয়াস হায়াটাসও বলা হয়। ঠিক আছে, বোঝা গেছে? হুম। আচ্ছা, এবার আসি মেডিকেল ম্যানেজমেন্টে। প্রথমে হচ্ছে তোমার পজিশনিং। পজিশনিংটা বুঝতেই পারছো, এগুলোর ক্ষেত্রে খুবই ইম্পর্টেন্ট একটা বাচ্চার ক্ষেত্রে। যদি তোমার 6 মান্থের থেকে কম বয়স হয়, তাহলে অবশ্যই বাচ্চাকে রাইট ল্যাটেরাল পজিশনে যখন শোবে তখন রাখতে হবে, ঠিক আছে। আর মাথাটাকে একটু উঁচু করে রাখতে হবে, অ্যাটলিস্ট 6 ইঞ্চি, লাইক আপরাইট পজিশনে রাখার চেষ্টা করতে হবে। একটু বড় বাচ্চা হলে তাকে 30 to 45 ডিগ্রি অ্যাঙ্গেল পজিশনে রাখতে হবে। রিকাম্বেন্ট পজিশনটা অ্যাভয়েড করলেই করাই ভালো। তোমার আফটার মিল অ্যাটলিস্ট 3 আওয়ার্স আপরাইট বা সেমি আপরাইট পজিশন তোমার দেয়া যেতে পারে। এটা হচ্ছে পজিশনের ব্যাপার গেল। আর অবশ্যই খাওয়ানোর পরে বার্পিং, যেটা আমরা নর্মাল বাচ্চার ক্ষেত্রেও বলি, যে খাওয়ানোর পরে তোমার চেস্ট এবং তোমার ব্যাকে প্যাট করতে হবে, ঠিক আছে, যেটাকে বার্পিং বলা হয়। পজিশনিং, ফার্স্টে হচ্ছে পজিশনিং। 6 মান্থের কম মানে কম বয়সের বাচ্চা হলে তাকে রাইট ল্যাটেরাল পজিশন দেবো শোয়ার সময়। ক্রিবে যদি থাকে অন্তত মাথাটা 6 ইঞ্চি উঁচুতে রাখবো, মানে কিছু একটা দেবো মাথার তলায়, ঠিক আছে, লাইক আপরাইট পজিশনে রাখার চেষ্টা করবো। আর যদি একটু বড় বাচ্চা হয় তাহলে তাকে হেডটা 30 to 45 ডিগ্রি অ্যাঙ্গেলে রাখতে হবে। রিকাম্বেন্ট পজিশনটা তোমার মিলের পরে অন্তত 3 আওয়ার্স অ্যাভয়েড করতে হবে। আপরাইট বা সেমি আপরাইট পজিশনে রাখাটা সব থেকে ভালো। আর খাওয়ানোর পর বাচ্চাকে বার্পিং করতে হবে অবশ্য করে। বোঝা গেল? আচ্ছা, এবার ফিডিং এ আসি। ফিডিং এ হচ্ছে খুব অল্প, আগের ক্ষেত্রেও বলেছিলাম, অল্প অল্প এবং ফ্রিকুয়েন্ট তোমার থিকেন ইনফ্যান্ট ফর্মুলা মিল্ক দিতে হবে। লাইক তোমার ধরো কি বলবো, 1 টেবিল স্পুন মানে 15 ml or 3 টেবিল স্পুন অফ তোমার সিরিয়াল বা রাইস 180 ml মিল্কের সঙ্গে অ্যাড করে, যাতে থিক অ্যান্ড পেস্ট হয়, যাতে রিফ্লাক্সটা না হয়, সেটাকে প্রিভেন্ট করার জন্য প্রপার পজিশনিং দিয়ে স্মল অ্যামাউন্ট অফ থিক অ্যান্ড ফুড বারবার খাওয়াতে হবে। ফ্রিকুয়েন্ট ফিডিং, ঠিক আছে। ফ্যাটি ফুড, চকলেট, ফ্রুট জুস, স্পাইসি ফুড এগুলোকে অ্যাভয়েড করতে হবে, ঠিক আছে। খাওয়ার পর খেলা, ঠিক আছে। তারপরে তোমার আহ ঘুমানোর আগেই অনেকটা খাইয়ে দিলে এগুলোকে অ্যাভয়েড করতে হবে। অন্তত তোমার বেড টাইমের 2 ঘন্টা আগে ওকে ওর খাবারটা খাইয়ে দিতে হবে। চিউইং গাম এই টাইপের জিনিসপত্র খাওয়াতে পারো।
মানে খাওয়াতে মানে কি দিতে পারো যাতে তোমার ওর প্যারাটিস সিক্রিশনটা স্টিমুলেট হয়, বেশি পরিমাণে হয় সেই জন্য। এটাই হচ্ছে তোমার মেন হচ্ছে ফিডিং এর মধ্যে। আর এনএসএআইডি দেওয়া যাবে না, ঠিক আছে? এনএসএআইডি বেড টাইমের আগে বাচ্চাকে দেওয়া যাবে না, এনএসএআইডি জাতীয় মেডিসিন। আর মেডিসিনের মধ্যে রয়েছে তোমার ওই নর্মাল অ্যান্টাসিড, H2 রিসেপ্টর অ্যান্টাগনিস্ট, প্রোকাইনেটিক ডিজিজ, এই প্রোকাইনেটিক ড্রাগ যেরকম মেটাক্লোপ্রোমাইড, রেগল্যান রয়েছে সেগুলো। তারপরে তোমার পিপিআই, প্রোটন পাম্প ইনহিবিটর কিছু দিতে পারো কম্বিনেশনে, এইগুলো রয়েছে। এবার আসি সার্জিক্যাল ম্যানেজমেন্ট। সার্জিক্যাল ম্যানেজমেন্টে হচ্ছে তোমার মেন যেটা এখানে মনে রাখার, ফান্ডোপ্লিকেশন বা নিসেন অপারেশন। আগের গুলোতে যেরকম রামস্টেড টেট পড়লাম, এটার ক্ষেত্রে তোমার হচ্ছে ফান্ডোপ্লিকেশন বা নিসেন্স অপারেশন, ঠিক আছে? যদি মেডিকেল ম্যানেজমেন্টেও কাজ দিচ্ছে না, 3 to 6 মান্থ তুমি মেডিকেল ম্যানেজমেন্টে চলছো তাও কাজ দিচ্ছে না, দেন তোমাকে সার্জিক্যাল ম্যানেজমেন্টে ঢুকতে হবে। ফার্স্টে যেটা নিসেন্স অপারেশন, মোস্ট পপুলার মেথড, একটা গ্যাস্ট্রিক র্যাপ করা হয়, ঠিক আছে? এটাকে অ্যাকচুয়ালি একটা গ্যাস্ট্রিক র্যাপ করা হয়। ফান্ডাসটাকে র্যাপ করা হয় তোমার লোয়ার ইসোফেজিয়াল স্ফিংচারের চারিদিক দিয়ে র্যাপ করা হয়, যাতে রিফ্লাক্স এপিসোডটা না হয়, প্রিভেন্ট করার জন্য অ্যাকচুয়ালি রিফ্লাক্স এপিসোডটা, ঠিক আছে? যদি হায়াটাল হার্নিয়া এই সমস্ত ব্যাপার থাকে সেগুলোর ক্ষেত্রেও তোমার এই র্যাপটা করে ইসোফেজিয়াল স্ফিংচারে 360 ডিগ্রি র্যাপ করে রিফ্লাক্স এপিসোড গুলোকে তোমার প্রিভেন্ট করা হয়। এছাড়াও তোমার অ্যানথ্রোপ্লাস্টি, পাইলোরোপ্লাস্টি এগুলোও করা হয়। ফান্ডোপ্লিকেশনটা মেনলি র্যাপিং, আর এই প্লাস্টির দিকগুলোও সময় তোমার কিছু কিছু ক্ষেত্রে গ্যাস্ট্রোস্টোমি ফর ফিডিং পারপাস এগুলোর ক্ষেত্রে করা হয়ে থাকে। কি বলেছো? মেডিসিনটা বলবো? মেডিসিন হচ্ছে আমার নর্মাল অ্যান্টাসিড, H2 রিসেপ্টর অ্যান্টাগনিস্ট, যেগুলো বড়দের ক্ষেত্রেও বলেছিলাম জিইআরডির ক্ষেত্রে। তারপরে তোমার প্রোকাইনেটিক ড্রাগ, মেটাফ্লুপ্রোমাইড, রেগল্যান, প্রোটন পাম্প ইনহিবিটর, প্যান্টোপ্রাজোল, ওমিপ্রাজোল, এগুলো কম্বিনেশনে ইউজ করা হয়, ঠিক আছে? অ্যাজ পার ডক্টর অ্যাডভাইস অবশ্যই। বোঝা গেল? আচ্ছা, নার্সিং ম্যানেজমেন্ট খুব ভালো করে মনে রাখতে হবে। প্রথমত সেম জিনিস এগুলোর ক্ষেত্রে, গ্যাস্ট্রিকের ক্ষেত্রে কিন্তু প্রায় সেম জিনিস। অ্যাসপিরেশন প্রিভেন্ট করার জন্য প্রপার পজিশনিং দিতে হবে, এটা হচ্ছে প্রায়োরিটি বেস্ট, একদম প্রায়োরিটি বেস্ট এখানে লেখা আছে। সেকেন্ড হচ্ছে ফ্লুইড ইলেক্ট্রোলাইট ব্যালেন্সটাকে সবসময় খেয়ালে রাখতে হবে। থার্ড হচ্ছে অ্যাডিকুয়েট নিউট্রিশন। ফোর্থ হচ্ছে ভাইটাল সাইন্স, অবশ্যই কোনো কমপ্লিকেশন হচ্ছে কিনা। ফিফথ হচ্ছে তোমার খাওয়ার সময় ফিডিং শিডিউল মডিফাই করার কথা বলতে হবে। পোস্ট অপারেটিভ, প্রি অপারেটিভ কেয়ার নিতে হবে, ইমোশনাল সাপোর্ট তো রয়েছে, এবং বিভিন্ন রকম কাটরি ফিডিং এই সমস্ত ফিডিং এ বা প্যারেন্টস কে কাউন্সিলিং করাতে হবে, ঠিক আছে? আচ্ছা, কমপ্লিকেশন আছে এর কিছু। কমপ্লিকেশন কি, দুটো কমপ্লিকেশন লিখে রাখো। মেন দুটো কমপ্লিকেশন হচ্ছে ইসোফেজাইটিস, ইসোফেজিয়াল স্টিংচার। আর হচ্ছে তোমার অ্যাসপিরেশন নিউমোনিয়া, ঠিক আছে? অ্যাসপিরেশন নিউমোনিয়া, যেহেতু তোমার গ্যাস্ট্রিক অ্যাসপিরেন্ট গুলো অ্যাসপিরেট করছে, সেই জন্য অ্যাসপিরেশন নিউমোনিয়া হতে পারে। এছাড়া তোমার এসআইডিএস, সাডেন ইনফ্যান্ট ডেথ সিনড্রোম, ফেলিওর টু থ্রাইভ, ইসোফেজিয়াল স্ফিংচার তো বললাম, হার্টাল হার্নিয়া এগুলোও হতে পারে। আচ্ছা, ফেলিওর টু থ্রাইভ মানে কি? ফেলিওর টু থ্রাইভ মানে কি? ফেলিওর টু থ্রাইভ মানে কি? অ্যাকর্ডিং টু এজ ওর প্রপার গ্রোথটা হচ্ছে না।
অসুবিধা হওয়ার ব্যাপারটা না, প্রপার গ্রোথ হচ্ছে না। এবার আসি হিস্পান ডিজিজ বা কনজেনিটাল অ্যাগ্যাংলিওনিক মেগাকোলন। হিস্পান ডিজিজ বা কনজেনাইটাল অ্যাগ্যাংলিওনিক মেগাকোলন নামেই আছে মেগাকোলন, ঠিক আছে। হিস্পান ডিজিজ বা কনজেনিটাল অ্যাগ্যাংলিওনিক মেগাকোলন কি? এটা হচ্ছে তোমার ডিউ টু congenital absence of parasympathetic ganglionic nerve cell। যেহেতু অ্যাগ্যাংলিওনিক আছে তার মানে কি নেই, প্রেজেন্স নেই, অ্যাবসেন্স অফ প্যারাসিম্প্যাথেটিক গ্যাংলিওনিক নার্ভ সেল both muscle layer and submuscular layer of colon and rectum, যেটার ফলে কি হচ্ছে মেগা বড় হয়ে যাচ্ছে, এক্সট্রিম ডাইলেটেশন অফ কোলন হচ্ছে। বোঝা গেল? কোনো ছোট পার্টেও হতে পারে বা বড় পার্টেও হতে পারে। মোস্টলি এফেক্ট করে রেক্টোসিগময়েড কোলনের জায়গাটা মোস্টলি এফেক্ট করে। টিয়া যাদবে 280 পেজ। মোস্টলি তোমার রেক্টোসিগময়েড পার্টটা এরা এফেক্ট করে। এক্ষেত্রে কি হচ্ছে বললাম তাহলে, কনজেনিটালি অ্যাবসেন্স অফ অটোনমিক প্যারাসিম্প্যাথেটিক গ্যাংলিওনিক নার্ভ সেল ইন দ্য সাবমিউকোসাল অ্যান্ড মিউকোসাল লেয়ার, মেনলি ফলে ডাইলেটেশন হয় প্রক্সিমাল পার্ট অফ কোলন। মেনলি তোমার রেক্টোসিগময়েড কোলনকে এরা এফেক্ট করছে। অ্যাফেক্টেড এরিয়ায় কোনো পেরিস্টালসিস দেখা যায় না, ফলে কি হয় কোনো ফিকাল ম্যাটারই পাস হচ্ছে না এটার মধ্যে দিয়ে। যদি কোনো পেরিস্টালসিস না দেখা যায় কি হবে, কোনো ফিকাল ম্যাটার পাস হবে না এটা দিয়ে, ফলে কি হবে এটা তোমার ফিকাল ম্যাটার জমতে জমতে গ্যাস জমতে জমতে লার্জ হয়ে যাবে, মোটা একদম বড় হয়ে যাবে পাইপলাইনের মতো। ফিকাল ম্যাটার পেরিস্টালসিস মুভমেন্ট হচ্ছে না তো, ফলে পেরিস্টালসিস মুভমেন্ট হলে না হলে কি হয়, গ্যাসটা বেরিয়ে আসতে পারছে না, ফিকাল ম্যাটারটা বেরোতে পারছে না, ওখানেই জমে যাচ্ছে, ফলে ওটা আরো অ্যাকুমুলেট হয়ে আরো বড় হয়ে যাচ্ছে। মোর দ্যান তোমার মেলের ক্ষেত্রে দেখা যায় ফিমেলের থেকে, এবং ডাউন সিনড্রোমের বাচ্চাদের ক্ষেত্রেও তোমার এটা দেখা যায়। বোঝা গেল? হুম হুম করে, গরমের জন্য কলেস্ট্রল করে। এবার আসি ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশন। ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশনে কি, ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশনে হচ্ছে পুরো পার্টটা, প্রথমেই বললাম পুরো পার্টটাও ইনভলভ থাকতে পারে, শুধু নিচের দিকে বা সিগময়েড পার্টটাও ইনভলভ থাকতে পারে। যদি একবার মানে 7 days এর মধ্যে এই সিমটম গুলো দেখা যায়, তাহলে সেক্ষেত্রে কি হবে, বাচ্চা মিকোনিয়াম পাস করতে পারবে না, প্রথমেই একদম কনজেনিটালি ফার্স্ট তোমার স্টুল পাস হবে না বাচ্চার। এই জন্য আমরা বলি যে 24 ঘন্টা বা 3 দিন ওয়েট করতে। বোঝা গেল? আমরা বলি যে কি অন্তত 24 ঘন্টা ওয়েট করতে, অন্তত 48 ঘন্টা পরে যদি না হয় তখন মাকে বলি জানাতে। ফার্স্ট টুল অন্তত মিকোনিয়ামটা, তারপরে যদি 3 দিন না হয় তাও কোনো ব্যাপার না, ঠিক আছে। মিকোনিয়াম পাস হবে না ফার্স্ট 2 days অফ লাইফের মধ্যে, ঠিক আছে। বাইল স্টেন বা ফিকাল ভমিটিং হতে পারে, বাচ্চার অ্যাবডোমিনাল ডিস্টেনশন হতে পারে, মিকোনিয়াম পাস হচ্ছে না তো গ্যাসও পাস হচ্ছে না, কনস্টিপেশন হতে পারে, বা কিছু কিছু সময় ওভার ফ্লো টাইপ ডায়রিয়া হতে পারে, ফলে সেখান থেকে ডিহাইড্রেশন হতে পারে। আর কি কি হবে, নিওনাটালের তোমার ইনটেস্টাইনাল অবস্ট্রাকশন বা ফেলিওর টু থ্রাইভ এর এই সমস্ত ব্যাপারগুলো দেখা যাবে। একটু বড় বাচ্চার ক্ষেত্রে তোমার যেহেতু বার্থ থেকে এইগুলো ব্যাপারগুলো থাকছে না, মানে শর্ট সেগমেন্ট এটার
তোমার অ্যাটাচ হয়েছে এটার ক্ষেত্রে, সেক্ষেত্রে কি কি দেখা যাবে? তোমার অবস্টিপেশন। অবস্টিপেশন আর কনস্টিপেশনের মধ্যে পার্থক্য আছে। অবস্টিপেশন হচ্ছে ইনট্রাক্টেবল কনস্টিপেশন, সেটাকে বলা হয় অবস্টিপেশন। ঠিক আছে? যেটা বার্থ থেকে দেখা যাবে, অ্যাবডোমিনাল ডিস্টেনশন হবে, পেরিস্টালটিক ভিজিবল অ্যাক্টিভিটি দেখা যাবে, এছাড়া অ্যানোরেক্সিয়া, অ্যাবডোমিনাল ডিসকমফোর্ট, কনস্টিপেশন, তারপরে তোমার এই সমস্ত জিনিসগুলো দেখা যাবে, ফিকাল সোয়েলিং। ঠিক আছে? অ্যাবসেন্স উইল টু ডিফিকাল্ট, পটির কোনো বেগই আসছে না, বা যেটা বললাম ডায়রিয়াও হতে পারে, বা রিবন লাইক পিলেট স্টুল, রিবনের মতন পিলেট স্টুল হতে দেখা যাবে। ঠিক আছে? যেহেতু অবস্ট্রাক্ট হয়ে রয়েছে। বোঝা গেল কি বললাম? বর্ডার মাইলস্টোন ভমিটিং, পাইলোরিকে নন বাইল ভমিটিং। হ্যাঁ, নন বাইল ভমিটিং, নন ভিলিয়াস প্রজেক্টাইল ভমিটিং। আচ্ছা, আর কি হতে পারে? এছাড়া বাচ্চার ক্ষেত্রে ফেলিওর টু থ্রাইভ, গস নিউট্রিশন, কনস্টিপেশন হতে পারে, যেটা বললাম মনে রাখবে। এটার ক্ষেত্রে আর একটা রিবন লাইক পিলেট স্টুল দেখা যায়। এটার ক্ষেত্রে হয় হচ্ছে রিবন লাইক পিলেট স্টুল। হ্যাঁ, ফেলিওর টু পাস মিকোনিয়াম ইন 2 days, ইন দ্য ফার্স্ট 2 days এর মধ্যে মিকোনিয়ামই পাস করছে না। এছাড়া তোমার বাইল স্টেন, ফিকাল ভমিটিং হতে পারে, ফিকাল ভমিটিং। ঠিক আছে? তারপর তোমার আহ কিছু কিছু বাচ্চার ক্ষেত্রে আবার ওভারফ্লো অফ ডায়রিয়াও দেখা যায়। বোঝা গেল? আচ্ছা, তিনটে তিনটে বললাম, ওই তিনটে কিন্তু অন্তত লিখে রাখো। যে তিনটে পয়েন্ট বললাম, মেন মেন যে পয়েন্ট গুলো আমি যখন বলছি তখন এই যে পয়েন্ট গুলো কিন্তু লিখে রাখবে। ঠিক আছে? সুবিধা হবে, পরে জাস্ট ওইগুলোই দরকার হয়। আচ্ছা, ডায়াগনোসিস কি করে করবে? ডায়াগনোসিস হচ্ছে প্লেন এক্স রে করাতে হবে, গ্যাসিয়াস কোনো ডিস্টেনশন হয়েছে কিনা সেগুলো, বা ফ্লুইড লেভেল, এগুলো চেক করার জন্য। ঠিক আছে? বেরিয়াম এনিমা দিতে হতে পারে। তোমার কোনো অবস্ট্রাকশন আছে কিনা সেই জিনিসগুলো, ডিমার্কেটেড নর্মাল অ্যাবনর্মাল পার্ট অফ কোলনটাকে দেখার জন্য। রেকটাল বায়োপসি করতে হতে পারে। তোমার রেকটাম থেকে সেল নিয়ে সেটার হচ্ছে গ্যাংলিওনিক বা গ্যাংলিওনিক সেলের অ্যাবসেন্স রয়েছে কিনা সেই সমস্ত জিনিসগুলো দেখার জন্য। তোমার মেনলি রেকটাল সাকশন বায়োপসিটা হচ্ছে তোমার গোল্ডেন স্ট্যান্ডার্ড অফ ডায়াগনোসিস অফ মেগাকোলন। মেগাকোলনটাকে ডায়াগনোসিস করার জন্য মেন কোন পয়েন্ট গুলো বলবো ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশনে? মেন যেটা বললাম তোমার বাইল স্টেন, ফিকাল ভমিটিং হবে। এটা হচ্ছে তোমার 7 উইথিন 7 days এর মধ্যে, যেটা অ্যাট বার্থে। যদি
এই ডিজিজটা ধরা পড়ে, সেক্ষেত্রে তোমার ফার্স্ট 2 days এর মধ্যে মেকোনিয়াম পাস করবে না, বাইল স্টেন ফিকাল ভমিটিং হবে, ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশন হবে, ফেলিওর টু থ্রাইভ হবে, কোনো কোনো ক্ষেত্রে ডায়রিয়া উইথ ডিহাইড্রেশনও দেখা দিতে পারে। ওল্ডার চিলড্রেনের ক্ষেত্রে তোমার অবস্টিপেশন দেখা যাবে, অবস্টিপেশন নট কনস্টিপেশন, ঠিক আছে। প্রোগ্রেসিভ অ্যাবডোমিনাল ডিস্টেনশন হবে। মেন যেটা একটা বললাম, পিলেট বা রিবন লাইক স্টুল, পিলেট বা রিবন লাইক স্টুল, ব্লটেড অ্যাবডোমেন, ব্লোটিং হবে পেটের মধ্যে। তারপরে তোমার ওয়েট গেন, এগুলো তো বললামই। তারপরে তো ফেলিওর টু থ্রাইভ বললাম, গ্রস ম্যালনিউট্রিশন বললাম, বোঝা গেল? আচ্ছা, ডায়াগনোসিস বললাম কি করে করবে। এরপরে আসি মেডিকেল ম্যানেজমেন্টে। মেডিকেল ম্যানেজমেন্টে তোমার একে মেডিকেল তো নন ফার্মাকোলজিক্যাল ম্যানেজমেন্টে নন রেসিডুয়াল ডায়েট দিতে হবে, মানে লো ফাইবার ডায়েট, হাই ক্যালোরি লো ফাইবার হাই প্রোটিন ডায়েট দিতে হয়। এটা সব ক্ষেত্রেই, কনস্টিপেশনের সব ক্ষেত্রেই লো ফাইবার হাই ক্যালোরি হাই প্রোটিন ডায়েট, ঠিক আছে। ডেইলি রেকটাল ইরিগেশন করতে হবে উইথ নর্মাল স্যালাইন দিয়ে, এনএস দিয়ে, যাতে এলিমিনেশনটা প্রমোট হয় তোমার, যাতে অবস্ট্রাকশনটাকে অ্যাভয়েড করা যায় সেক্ষেত্রে। আর মেন এখানে যেটা তিনটে, কোলোনোস্টমি টমি তো করাই হয়, কোলোস্টমি ইলিওস্টমি এগুলো তো করাই হয়। মেন এখানে যে তিনটে পয়েন্ট রয়েছে, তিনটে আমার সার্জারি রয়েছে মনে রাখতে হবে, সেটা হচ্ছে সুয়েনসন অপারেশন, বা যেটাকে অ্যাবডোমিনো পেরিনিয়াল পুল থ্রো বলা হয়, অ্যাবডোমিনো পেরিনিয়াল পুল থ্রো বা সোয়েনসন। ডায়েট হচ্ছে লো ফাইবার হাই ক্যালোরি হাই প্রোটিন। তিনটে সার্জারি রয়েছে, একটা হচ্ছে সুয়েনসন অপারেশন বা অ্যাবডোমিনো পেরিনিয়াল পুল থ্রো, অ্যাবডোমিনো পেরিনিয়াল পুল থ্রো। আর আরেকটা হচ্ছে ডুহামেল, ডুহামেল বা ডুহামেল অপারেশন, যেটাকে বলা হয় রেক্টো রেকটাল ট্রান্সঅ্যানাল পুল থ্রো, রেক্টো রেকটাল ট্রান্সঅ্যানাল পুল থ্রো। আর একটা রয়েছে সোয়েব অপারেশন বা এন্ডোরেকটাল পুল থ্রো, সোয়েব বা এন্ডোরেকটাল পুল থ্রো। এই অপারেশন গুলো করার জন্য অন্তত অপটিমাল এজ 6 to 8 month হতে হবে, ঠিক আছে। আফটার টেম্পোরারি কোলোস্টমি অর 12 to 15 months হতে হবে অন্তত বাচ্চার ওয়েট যতক্ষণ না পর্যন্ত 7 to 9 কেজিতে পৌঁছাচ্ছে। বড় বাচ্চার ক্ষেত্রে যদি সিমটম যেহেতু সেরকম সেভিয়ার না, কারণ যদি সিমটম সেরকম সেভিয়ার হতো বা অনেক বড় পার্ট এফেক্টেড হতো তাহলে সেটা বাড়তেই ধরা পড়তো। যদি না হয় বড় বাচ্চার ক্ষেত্রে, সেক্ষেত্রে রিপিটেড ইনিমা দিয়ে, আইসোটোনিক স্যালাইন দিয়ে, স্টুল সফটনার দিয়ে, লো রেসিডিউ ডায়েট দিয়ে এই ব্যাপারটাকে ম্যানেজ করা যায়, ঠিক আছে। যদি এন্টেরোকোলাইটিস বা এক্সট্রিম ইল চাইল্ড থাকে, সেক্ষেত্রে তোমার বাচ্চাকে রিসাসিটেট করতে হতে পারে, এনজি টিউব দিতে হতে পারে, আইভি ফ্লুইড থেরাপি, কোলোনিক ইরিগেশন, সার্জিক্যাল ডিকম্প্রেশন, পার্মানেন্ট কোলোস্টমি এগুলো করতে হতে পারে, ঠিক আছে। এবার আসি সার্জারি গুলোতে। সার্জারির তোমার মেন কি মোটো, সার্জারির মেন হচ্ছে মোটো অ্যাগ্যাংলিওনিক সেলগুলোকে, তোমার অ্যাগ্যাংলিওনিকটাকে রিমুভ করতে হবে, যে পার্টটা কাজ করছে না, ম্যাল ফাংশনিং পার্টটাকে অ্যানাস্টোমোসিস করতে হবে রিমেনিং পোর্শন দিয়ে, ঠিক আছে। রিমুভ করে ওই ম্যাল ফাংশনিং পার্টটাকে বাদ দিয়ে অ্যানাস্টোমোসিস করতে হবে। প্রি অপারেটিভে তোমার এনপিএম এ রাখতে হবে, রেকটাল টেম্পারেচার নেওয়া যাবে না কখনো। তারপরে হচ্ছে তোমার অ্যাবডোমিনাল গার্ড মেজার করতে হবে ফেলিওর টু থ্রাইভ দেখার জন্য, রেসপিরেটরি ডিস্ট্রেস আছে কিনা দেখতে হবে। প্রথমে তোমাকে টেম্পোরারি একটা কোলোস্টমি করতে হবে, যাতে তোমার অবস্ট্রাকশনটাকে রিমুভ করা যায় এবং বাওয়েলটা, ডায়ালেটেড যে বাবেলটা সেটা যেন নর্মাল সাইজে ফিরে আসে, সেই জন্য আগে প্রথমে তোমাকে টেম্পোরারি কোলোস্টমি করতে হবে, দেন তোমার এই ফুল থ্রো প্রসিডিওর গুলোতে আসতে হবে, ঠিক আছে। ফার্স্ট যেটা বলেছিলাম সোয়েনশন প্রসিডিওর, সোয়েনশন অপারেশন আর অ্যাবডোমিনো পেরিনিয়াল পুলথ্রো, অ্যাবডোমিনো পেরিনিয়াল পুলথ্রো বা সোয়েনশন অপারেশন বা রেক্টোসিগময়েডেক্টমি, না বুঝতে পারলে বলবে সোয়েনসন্স অপারেশন বা অ্যাবডোমিনো পেরিনিয়াল পুলথ্রো বা রেক্টোসিগময়েডেক্টমি।
এই অরিজিনাল প্লুম থ্রোটে কি করা হয়, এক অ্যাংলিওনিক সেগমেন্ট অফ কোলন যেটা রয়েছে সেটাকে রিসেক্টেড ডাউন করে সিগময়েড কোলন এবং রেকটাম তার সঙ্গে তোমার অ্যানাস্টোমোসিস করা হয়। এক অ্যাংলিওনিক সেগমেন্টটাকে রিসেক্টেড করে মানে কেটে বাদ দিয়ে সেটাকে সিগময়েড কোলন এবং রেকটামের সঙ্গে অ্যানাস্টোমোসিস করা হয়। কোথায় করা হয়, বিটুইন নর্মাল কোলন অ্যান্ড লো রেকটাম। লো রেকটামের সঙ্গে নর্মাল কোলনে, ছবিটা দেখালে ভালো বুঝতে পারবে তারা। এই যে দেখো, নর্মাল কোলনের সঙ্গে আমার লো রেকটাম যে পার্টটা রয়েছে অ্যানাস্টোমোসিস করা হচ্ছে এই পার্টটাতে। এই যে পার্টটাতে অ্যানাস্টোমোসিস করা হচ্ছে, বোঝা গেল? আচ্ছা, তারপরে আমার আসছে সোয়েব অপারেশন। সোয়েব অপারেশন বা এন্ডোরেক্টাল পুলছো বা সোয়েব অপারেশন। ওটাতে কি হচ্ছে, মিউকোসা বা সাব মিউকোসা অফ রেকটামটাকে মিউকোসা বা সাব মিউকোসা অফ রেকটামটাকে রিমুভ করে দেওয়া হয় এবং গ্যাংলিয়ানিক কোলনকে পুলছো করে মাসেল অফ মাসেল স্লিভ অফ রেকটামের সঙ্গে অ্যানাসের সঙ্গে কি বলে অ্যানাস্টোমোস করা হয়। দেখো, বুঝতে পারবে এই ছবিটা দেখলে। অ্যানাস পার্টটার সঙ্গে পুলছো করা হচ্ছে কার, মাসেল স্লিভ অফ রেকটামের। মাসেল স্লিভ অফ রেকটামের আমার পুলছো করা হচ্ছে এই জায়গাটায়। এটা হচ্ছে সোয়েব অপারেশন বা এন্ডোরেক্টাল পুলছো। তারপরে কি আসছে, তারপরে আসছে দুহামেল প্রসিডিওর বা দুহামেল অপারেশন। দুহামেলটাই কি করা হচ্ছে, দুহামেল অপারেশন বা রেক্ট্রো রেকটাল ট্রান্স অ্যানাল পুলছো। রেক্ট্রো রেকটাল ট্রান্স অ্যানাল পুলছো, এটাতে কি করা হচ্ছে, এক অ্যাংলিওনিক কোলন প্রক্সিমাল টু রেকটাম ইজ রিজেক্টেড। মানে কোলনের যে এক অ্যাংলিওনিক পার্ট আছে সেটার প্রক্সিমাল থেকে রেকটাম অব্দি পুরোটাকে কেটে বাদ দিয়ে দেওয়া হয়। এই যে পুরোটাকে, এই যে দেখো এরকম এরকম দাগ ব্যাপারটা আছে, এই পুরোটাকে কেটে বাদ দিয়ে দেওয়া হবে। সাইড বাই সাইড নর্মাল গ্যাংলিওনিক কোলনের সঙ্গে পস্টেরিয়র ওয়াল অফ দি রেকটামের সার্জারি করা হয়। এই যে দেখো, এই যে এরিয়াটাকে কেটে বাদ দিয়ে দিল, এই মাঝের এরিয়াটাকে কেটে বাদ দিয়ে এর যে এই ভালো পার্টটা রয়েছে সেটার সঙ্গে অ্যানাস্টোমোস করে দেওয়া হলো। অন্তত যেটা প্রথমেই বললাম, টেম্পোরারি কোলোস্টমি তোমাকে পড়তে হবে, 6 to 8 মান্থ বাচ্চার বয়স হতে হবে এবং অন্তত 7 থেকে 9 কেজি। ভালো হয় যদি 12 to 15 মান্থসে গিয়ে করা যায়, যেটাতে 7 থেকে 9 কেজি বাচ্চার ওজন লাগবে। বোঝা গেছে কি বললাম? বুঝতে পেরেছো কি বললাম? পড়বে, না বুঝতে পারলে আবার বলবে। বোঝা গেছে? সব চুপ কেন? ওকে। আচ্ছা, এর কি কি কমপ্লিকেশন আছে? কমপ্লিকেশন মেন যেটা এন্টেরোকোলাইটিস হতে পারে। এন্টেরোকোলাইটিস কি বলতো? ডাইজেস্টিভ ট্র্যাক্টে ইনফ্লামেশন হতে পারে, ঠিক আছে? বোধ তোমার স্মল ইন্টেস্টাইনেও হতে পারে, কোলনেও হতে পারে, কোলাইটিসও দেখা যেতে পারে, মানে দুটোই হবে একসঙ্গে। স্মল ইন্টেস্টাইনেও হবে প্লাস কোলনেও হবে। সোয়েনসন অপারেশনের নাম হচ্ছে অ্যাবডোমিনো পেরিনিয়াল পুল থ্রো বা রেক্টো সিগময়েডেক্টমি। রেক্টো সিগময়েডেক্টমি বা অ্যাবডোমিনো পেরিনিয়াল পুল থ্রো। একবার পড়বে কণিকা, তাহলেই বুঝতে পারবে আশা করি। বুঝতে পেরেছো? অনেকদিন পড়া নেই তো, এটা ভুলে ভুলে যাওয়া হয়েছে, ওর জন্য এই প্রবলেমটা হচ্ছে। আচ্ছা, নার্সিং ম্যানেজমেন্টের মধ্যে কি পড়বে? নার্সিং ম্যানেজমেন্টে প্রি অপারেটিভে
কখনো রেকটাল টেম্পারেচার নেওয়া যাবে না। রেকটাল টেম্পারেচার ফুললি অ্যাভয়েড করতে হবে। কোনো সার্জিক্যাল সাইটে কোনো তোমার পোস্ট অপারেটিভে বলছি, কোনো রেডনেস ওয়েলিং আছে কিনা দেখতে হবে। কোলোস্টমির জায়গাটা দেখতে হবে যেন পিঙ্ক কালার এবং ময়েস্ট থাকে। জিঙ্ক কোলোস্টমি কেয়ারে পড়েছো এটা। জিঙ্ক অক্সাইড অয়েন্টমেন্ট অ্যাপ্লাই করতে পারো তোমার স্কিনে, স্টোমার জায়গার যে স্কিনটা কোলোস্টমি সেই জায়গাটাই। এনপিও তে পেশেন্টকে রাখতে হবে টিল যতক্ষণ পর্যন্ত নর্মাল বাউল সাউন্ডে না আসছে। আফটার সার্জারি 48 to 72 আওয়ার্স এর মধ্যে বাউল সাউন্ড ফিরে আসে নর্মালে। সেই অবধি পেশেন্টকে এনপিও তে রাখতে হবে এবং ফ্ল্যাটাস পাস করছে কিনা লক্ষ্য রাখতে হবে। ঠিক আছে, নর্মাল বাউল সাউন্ড আসার পরে ওকে যাতে কোনো রকম স্পাইসি ফুড এরকম টাইপের কিছু খাবার দেওয়া যাবে না যেটা তোমার বাউল সিস্টেমকে আবার ইরিটেটিং করে। ঠিক আছে, নন ইরিটেটিং ব্ল্যান্ড ডায়েট একদম দিতে হবে। স্টুলের কেমন স্টুল পাস হচ্ছে সেদিকে লক্ষ্য রাখতে হবে। মিকোনিয়ামটাকে লক্ষ্য রাখতে হবে। কনস্টিপেশন হলে লক্ষ্য রাখতে হবে। স্টুলের কালার ক্যারেক্টারিস্টিক্স দেখতে হবে। অ্যাবডোমিনাল ডিস্টেনশন হচ্ছে কিনা দেখতে হবে। এই ফিডিং হাইট হ্যাবিট বাউল হ্যাবিট এই ব্যাপারগুলোকে লক্ষ্য রাখতে হবে। বোঝা গেল কি বললাম? বুঝতে পারলে কি বললাম? ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ সবাই। যে বুঝতে পারবে না বলবে, ঠিক আছে, পরের দিন দেখবো। আর পড়ছো তো সাইকিয়াট্রি? পড়ছো তো? ধরছি না বলে পড়া বাদ দিয়ে দিও না, তাহলে আবার ভুলে যাবে। কাল এক্সাম নেবে দাদা? আচ্ছা আচ্ছা, তাহলে তো ভালোই, তাহলে তো জানাবে কার কিরকম হলো, অবশ্যই জানাবে। হ্যাঁ, হ্যাঁ করে দেবো, করিয়ে দেবো। আর তো কয়েকটা বাকি আছে বোধহয়, ওই প্রোগ্রাম গুলো ডেলেরিয়াম ডিমেনশিয়া আর কি সেরকম কিছু বাকি আছে, আর তো সেরকম কিছু বোধহয় বাকি নেই নাকি? করিয়ে দেবো। ঠিক আছে। ওকে, গুড নাইট।